আসসালামু আলাইকুম। আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর, গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের পঞ্চমতম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল। ক্রপ টুলের কাজ কি? ক্রপ টুলের কাজ হচ্ছে যে কোনো ইমেজ বা অবজেক্ট বা পেজ যে কোনো কিছু আমার প্রয়োজন মতো বাড়তি অংশকে কেটে ফেলা অথবা যতটুকু কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে ততটুকু ইমেজ কেটে নেওয়া। আমরা একটি ইমেজ ওপেন করেছি। আমরা বরাবরই জানি যে কোনো ইমেজ ওপেন করে কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিতে হয়। আমি ইমেজের একটি কপি নিয়েছি। অলরাইট, এখন এই ইমেজটিকে আমি চাচ্ছি আমার কাজের ক্ষেত্রে শুধুমাত্র ইমেজের বডি প্রয়োজন। ইমেজের লেফট এবং রাইট সাইডে যতটুকু সাদা অংশ রয়েছে সেই অংশটুকু আমার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুল সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করার পরে দেখুন একটি সিলেকশন এরিয়া চলে এসেছে। এই সিলেকশন এরিয়া অনুযায়ী আপ, ডাউন, লেফট, রাইট থেকে প্রয়োজনীয় অংশ রেখে বাকি অংশকে রিমুভ করে দিতে পারবো। ওকে, অপশন বার থেকে আমরা সবসময় রেশিওটি সিলেক্ট করে রাখবো এবং ওয়াইড এবং হাইটের যে সাইজ রয়েছে এই সাইজের বক্স দুটি ব্ল্যাঙ্ক থাকবে। যদি এখানে আমরা কোনো সাইজ দেই, যেমন ধরেন 2x2, তাহলে দেখেন আমার এইখানে রেশিও যে লেখাটা ছিল সেই লেখাটা পরিবর্তন হয়ে গেছে, 1:1 চলে আসছে। দ্যাট মিন্স 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি আমার একটি 1:1 স্কোয়ারের একটি ইমেজ আমাকে অটো সিলেক্ট করে দিয়েছে। বাট আমি চাচ্ছি আমি আমার প্রয়োজন মতো ইমেজকে রিসাইজ করব, ক্রপ করে আমার প্রয়োজনীয় অংশ রেখে বাকি অংশগুলো, অপ্রয়োজনীয় অংশগুলো রিমুভ করব। যদি আমি এখানে সাইজ দিয়ে থাকি সেক্ষেত্রে আমার ক্রপ করতে অসুবিধা হচ্ছে। তো আমরা সবসময় মনে রাখবো এখানে অলওয়েজ রেশিও নিয়ে কাজ করব। আর এইখানে যে সাইজ যদিও কখনো দেওয়া থাকে এটা আমরা খেয়াল করবো, এটাকে আমরা ক্লিয়ার করে দিব। অলরাইট, ক্লিয়ার ফরম্যাট রয়েছে। আমাদের অপশন বারটা একটু খেয়াল রাখতে হবে ক্রপ টুল দিয়ে কাজ করার ক্ষেত্রে। এখন আমি প্রয়োজন মতো মুভ করতে পারবো। দেখেন আমার প্রয়োজন ছিল শুধুমাত্র বডি, তো আমি বডিটাকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম। আপ অ্যান্ড ডাউনে আমার প্রয়োজনীয় অংশ যতটুকু নেওয়া দরকার ততটুকু সাইজ ঠিক, রেশিওটি ঠিক রয়েছে, মেনটেন করা আছে। তো আমার এতটুকু অংশ রেখে আমি কিবোর্ড থেকে ইন্টার অথবা অপশন বার থেকে টিক চিহ্নটি ক্লিক করে দেব। ইমেজের যে বাড়তি অংশটা ছিল সেই অংশটি ক্রপ হয়ে গেছে। অলরাইট, এখন এই ক্রপ করা ইমেজ দিয়ে আমরা কি করতে পারি? আমাদের কাজের ক্ষেত্রে আমি প্রথমে বলেছি যে কোনো কাজের প্রয়োজন হতে পারে। ধরুন এই ইমেজটি দিয়ে আমি পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ফটো তৈরি করব। পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ফটো তৈরি করতে হলে আমাকে একটি হোয়াইট পেজ নিতে হবে। তাহলে আমরা জানি যে ফাইল থেকে নিউতে গিয়ে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি মূলত বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রিন্ট করার উদ্দেশ্যে কাজ করে থাকি, অথবা আমরা পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ফটো, পাসপোর্ট সাইজের ফটোটা বেশি আমাদের সিভিতে ইউজ করার জন্য প্রয়োজন হয়। আচ্ছা, তো আমরা প্রথমে প্রিন্ট করার উদ্দেশ্যে একটি পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব। কিভাবে? আমরা ফাইল থেকে একটি নিউ ডকুমেন্ট নিব। কেন নিউ ডকুমেন্টটি নিব? কারণ আমি প্রিন্ট করার উদ্দেশ্যে যে ফটোটি তৈরি করছি সেই ফটোটি একটি পেজে সেট আপ করতে হবে। তাহলে আমি নিউ ডকুমেন্টে চলে আসলাম, এখান থেকে প্রিন্ট সিলেক্ট করব। আমার যে ডকুমেন্ট পপ আপ মেনু চলে এসেছে, এখান থেকে প্রিন্ট সিলেক্ট করার পরে অটোমেটিকলি আমার এখানে ডকুমেন্টগুলো দেখাচ্ছে। এখান থেকে আমি A4 পেজ নিয়ে নিব। A4 পেজ সিলেক্ট করলাম। আমি চাইলে নাম দিয়ে দেই পিপি ফটো। এইটা দেখেন আমার একটি ডকুমেন্ট, নিউ ডকুমেন্ট চলে এসেছে A4 পেজে। আচ্ছা, এটা কেন নিয়েছিলাম? আমরা এই পেজে আমাদের পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করব তাই। তো আমরা চলে যাব যেখান থেকে আমি মেন ইমেজের অপ্রয়োজনীয় অংশগুলো রিমুভ করে দিয়েছিলাম, সেই ইমেজটাকে আমি কপি করে আমার পিপি ফটো পেজের উপরে নিয়ে আসব। তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি নিব আমরা জানি, অথবা মুভ টুল সিলেক্ট করে মুভ করে নিয়ে আসব। তো আমি কন্ট্রোল সি দিলাম, কপি, এবং পিপি ফটোর উপরে, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন এটা তো আমি জাস্ট ইমেজটার অতিরিক্ত অংশগুলোকে রিমুভ করে এখানে নিয়ে এসেছি। আমার পিপি ফটো তৈরি করতে হলে অবশ্যই পিপি ফটোর একটি সাইজ দিতে হবে। তো পাসপোর্ট সাইজের ইমেজের সাইজ হচ্ছে 38 মিলিমিটার এবং 48 মিলিমিটার। এটা ইঞ্চিতেও কনভার্ট করা যায়। আপনার যদি ইঞ্চিতে কনভার্ট করার প্রয়োজন হয় তাহলে আমরা গুগল করে নিলেও পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা নর্মালি ধরি আমরা মিলিমিটার দিয়েই তৈরি করব। ওকে, তাহলে ইমেজটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম সিলেকশন করব। করার পরে দেখেন অপশন বারে আমার এইখানে ওয়াইড এবং হাইট চলে এসেছে। এই যে দেখেন ওয়াইড, হ্যাঁ, লম্বা এবং চওড়া, দৈর্ঘ্য এবং প্রস্থ চলে এসেছে। তাহলে আমি ওয়াইড দিব 38 মিলিমিটারটা লিখে দিতে হবে, এবং হাইট দিব 48 মিলিমিটার। এরপর আমরা জানি ট্রান্সফর্ম সিলেকশন
কিবোর্ড থেকে ইন্টার অথবা অপশন বার থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ডিসিলেক্ট করতে হবে। দেখেন আমার একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি হয়ে গেল। এটাকে আমি প্রিন্ট করতে পারি অথবা আমার প্রয়োজন, যদি কখনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি আগে থেকে এটা তৈরি করে রেখে দিতে পারি। এখন দেখেন পাসপোর্ট সাইজ ছবি আমি যদি প্রিন্ট করার উদ্দেশ্যেই করি তাহলে আমি তো একটা ছবি প্রিন্ট করব না, আমাকে একাধিক ছবি প্রিন্ট করতে হতে পারে। বর্তমানে পাসপোর্ট সাইজ ফটোগুলোতে আমাদের কোনো স্ট্রোক থাকে না, কিন্তু আগে আমরা দেখতাম স্ট্রোক ছিল। ধরি আমার এখনও স্ট্রোক দেওয়া প্রয়োজন হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা ইমেজটির উপরে একটি ক্লিক করব, কারণ ইমেজের লেয়ারটি সিলেক্ট থাকতে হবে। ইমেজের উপরে একটি ক্লিক করে আমি শিওর হলাম যে আমার ইমেজটি সিলেক্ট করা আছে। এখন আমরা চলে যাব মেনু বারে। মেনু বার থেকে এখানে চলে আসবো আমরা মেনু বার থেকে এডিট, দেখেন ফাইলের পরে এডিট রয়েছে। মেনু বার থেকে এডিট, এডিট থেকে স্ট্রোক, স্ট্রোক সিলেক্ট করে এখন আমি কি কালারের স্ট্রোক নিতে চাচ্ছি। আমরা ছোটোবেলায় দেখতাম স্কুলে যখন আমরা ফটো জমা দিতাম এই ধরনের একটা কালারের স্ট্রোক থাকতো। তো আমি ধরি আপাতত সেই কালারটাই সিলেক্ট করলাম। করার পরে স্ট্রোকের একটা সাইজ দিতে হবে, চারিদিকে একটি স্ট্রোক পড়বে। স্ট্রোকটা আমার কোন দিকে হবে? স্ট্রোকটা আমার কি ছবির মাঝখান থেকে চারপাশে পড়বে, নাকি আউটসাইডে পড়বে, নাকি ইনসাইডে পড়বে? ঠিক আছে, তো আমি ছবিটা সেন্টারেই থাকুক, আমরা ওয়াইডটা দিব 8 পিক্সেল, স্ট্রোকের সাইজ দিব 8 পিক্সেল দিয়ে আমি বাকি এখানে যা আছে সেগুলো নর্মালি থাকবে, এগুলো আর কোনো চেঞ্জ করার দরকার নেই। আমরা ওকে প্রেস করব। ছবিটার মানে মাঝখান থেকে একটা স্ট্রোক হলো। মাঝখানে বলতে ছবিটার যেখান থেকে শেষ হয়েছিল 8 সেখানের মাঝখান বরাবর ছবির ভেতর থেকে 4 পিক্সেল নিয়েছে, বাইরে থেকে 4 পিক্সেল নিয়েছে, টোটাল 8 পিক্সেলের একটা স্ট্রোক আমাকে তৈরি করে দিয়েছে। তাহলে আমরা এখন এইটা আমার কপি নেওয়ার উপযুক্ত হয়ে গেল। আমরা কিবোর্ড থেকে জানি অল্টা প্রেস করলে মাউসের অ্যাঙ্কর পয়েন্টে পরিবর্তন আসছে। আমরা এবার এটাকে ধরে ড্র্যাগ করে একটা কপি নিব। দেখেন কপি নেওয়ার সাথে সাথে আমাকে পিঙ্ক কালারের একটা অপশন দেখাচ্ছে, যেটাতে আমার সাইজ দেখাচ্ছে ছবিটা আমার একটা থেকে আরেকটা 50 পিক্সেলের দূরত্বে আছে। ধরে আমি আপাতত এতটুকু দূরত্বতে রাখবো। আমি মাউসটা ছেড়ে দিব, দেন অল্টা ছেড়ে দিব। আমরা এছাড়াও এইখান থেকে লেয়ার থেকে আমরা কপি নিতে পারি। কিভাবে? লেয়ার ড্র্যাগ করে নিউ ব্ল্যাঙ্ক লেয়ারে ছেড়ে দিলে একটা কপি হবে, কিন্তু সেই কপিটা হলো কোথায়? আমার এই ইমেজের ওপরে। তো এখান থেকে আবার আমাকে মুভ করে ড্র্যাগ করে সরিয়ে নিতে হবে। তো দুইটা অপশনেই আমি কপি করতে পারি। এটা আমাদের কাজের দ্রুততার উপর নির্ভর করবে। আমি কি অল্টা প্রেস করে কপি নিব, নাকি এইখান থেকে লেয়ার প্যানেল থেকে কপি নিব। ওকে, তাহলে আমরা কপি নিলাম 4টা ইমেজ। আমি এখন চাচ্ছি 4টা ইমেজকে একসাথে সিলেক্ট করব। 4টা ইমেজকে কিভাবে সিলেক্ট করব? এই যে সাদা অংশ রয়েছে, এই সাদা অংশ থেকে ক্লিক করে 4টা ইমেজের উপর দিয়ে আমি বরাবর ড্র্যাগ করব। দেখেন এখানে লেয়ার প্যানেল 4টা ইমেজ সিলেক্ট হয়ে গেছে। ওকে, আমরা কিভাবে 4টা ইমেজ বা একাধিক ইমেজকে একসাথে সিলেক্ট করব? সাদা ব্ল্যাঙ্ক অংশ থেকে মাউস ড্র্যাগ করে তারপরে যতগুলো ইমেজ আমার সিলেক্ট করার প্রয়োজন সবগুলো ইমেজের উপর থেকে আমি মাউসটাকে ড্র্যাগ করে নিয়ে যাব। এখন আমরা লেয়ার প্যানেলে যদি দেখি যে আমার 1 নম্বর লেয়ার থেকে লেয়ার 3 নম্বর কপি, মানে 4টা ইমেজ আমার কপি হয়ে গেছে। তো প্রথমে আমি ইমেজগুলোকে একটু মিডলে নিয়ে আসি। পেজের মিডলে আনার জন্য আমি ইমেজটা মুভ করব। মুভ করলে দেখেন আমার পিঙ্ক কালারের একটি বর্ডার দেখাচ্ছে যে আমার ইমেজটা একেবারে সেন্টার পয়েন্টে রয়েছে। ওকে, এখন আমি এখান থেকে এগুলোর আরও কয়েকটা কপি নিই। 4টা ইমেজ যেহেতু আমার একসাথে সিলেক্ট করা আছে, আমি আবার কিবোর্ড থেকে অল্টা প্রেস করব, মাউস ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসব। আচ্ছা, দেখেন এখন এইখানে আবার আমার পিঙ্ক কালারের অপশন দেখাচ্ছে যে আমি 50 পিক্সেল দূরত্বে রয়েছি। তাহলে যেহেতু আমার উপরেরগুলো সবগুলো 50 পিক্সেলের ছিল, নিচেরগুলো আমি 50 পিক্সেলে রেখে মাউসটা ছেড়ে দিলাম। তো এভাবে করে পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে পারি। আমরা চাইলে স্ট্রোক দিয়েও তৈরি করতে পারি অথবা স্ট্রোক ছাড়াও তৈরি করতে পারি। যদি স্ট্রোক ছাড়া তৈরি করতে হয় তাহলে আমরা প্রথমে যখন স্ট্রোকটা নিয়েছিলাম স্ট্রোকটা নিব না, জাস্ট নর্মালি কপি নিব। ওকে, তারপরে আমরা চাচ্ছি এখন পাসপোর্ট সাইজ ফটো হলো, এবার আমরা স্ট্যাম্প সাইজ ফটো তৈরি করব। স্ট্যাম্প সাইজ ফটো মূলত পাসপোর্ট সাইজ ফটোর 50% থাকে, মানে একেবারে অর্ধেক, লম্বা এবং চওড়ায় অর্ধেক। তাহলে আমার সেটাকে এখন কি আমি 38 আর 48 কে পার্সেন্টে দিয়ে 50% কমিয়ে তারপরে কাজ করব? না, আমরা জাস্ট একটা পাসপোর্ট সাইজের ফটোকে কপি নিব। কপি নিয়ে নিচে চলে আসলাম, যেখানে ইচ্ছা আমার প্রয়োজন মতো রাখি। আমি একটু জুম করে কাজ করব। ওকে, এখন সেম, যেহেতু এটা পাসপোর্ট সাইজ ফটো অলরেডি সাইজ দেওয়া আছে, আমি Ctrl+T দিয়ে সিলেক্ট করব। করার পরে অপশন বারে দেখেন আমার 38 এবং 48 আমার সিলেকশনটা চলে এসেছে, সাইজ দেওয়া রয়েছে। এখন এইখানে কিছুটা বাড়তি কেন? কারণ আমরা স্ট্রোক দিয়েছিলাম। তাহলে আমরা স্ট্রোক দেওয়া অবস্থাতে আমার একটু বাড়তি চলে এসেছে, কোনো প্রবলেম নেই। যতটুকু আছে যেভাবে আছে আমি জাস্ট এখানে লিখে দিব 50%, 50%। কিবোর্ড থেকে পার্সেন্ট কিভাবে দিতে হয় আমরা জানি, শিফট ধরে পার্সেন্টে ক্লিক করব।
ওকে, ওয়াইড 50% হয়ে গেল। এখন হাইট আমি আবার সেম 50% দিয়ে দেবো। ইন্টার দিয়ে সিলেকশনটাকে ডিসিলেক্ট করব, অথবা অপশন বার থেকে টিক চিহ্নটি তুলে দিব। দেখুন এখন আমার পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ফটো তৈরি হয়ে গেল। আর 50 পিক্সেল দূরত্বে রয়েছে। তাহলে 50 পিক্সেল দূরত্বের থেকে আমি আবার এটাকে কপি নিতে চাচ্ছি 50 পিক্সেল দূরত্বে রেখে। আমি আবার এই দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অল্ট ধরে কপি নিব। তাহলে এভাবে করে আমি যতগুলো ইমেজ আমার প্রয়োজন সবগুলোকে কপি নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি সবগুলো ইমেজকে মাউস ড্র্যাগ করে কপি নিব এবং নিচের দিকে নিয়ে আসবো। এভাবে করে আমাদের প্রয়োজন মতো পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ফটো আমরা তৈরি করতে পারি। অলরাইট, তাহলে ক্রপ টুলের কাজ কি ছিল? আমাদের ইমেজ অথবা যে কোনো ডকুমেন্টের বা যে কোনো কিছুর বাড়তি অংশ কেটে ফেলা। কেটে দিয়ে আমরা কি করতে পারি? যে কোনো কাজে ব্যবহার করতে পারি, অথবা পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ ফটো তৈরি করতে পারি। আমরা ক্রপ টুল দিয়ে আরও একটা কাজ করতে পারি। ক্রপ টুল দিয়ে আমরা ফেসবুক কভার ফটো তৈরি করতে পারি। তাহলে ফেসবুক কভার ফটো তৈরি করার জন্য আমরা একটি ইমেজ ওপেন করব। ফাইল থেকে ওপেনে চলে যাই। যে কোনো একটি ইমেজ আমি ওপেন করলাম, সিলেক্ট করে ওপেন, কন্ট্রোল জে দিয়ে অবশ্যই একটি কপি নিব। ওকে, ফেসবুক কভার ফটোর সাইজ হচ্ছে 851 বাই 315। হ্যাঁ, এরকমই একটা সাইজ। তারপরে যদি আমরা কনফিউশন থাকি, আমরা গুগল থেকে একটু ক্লিয়ার হয়ে নেব। এফবি কভার ফটো সাইজ, এই যে দেখেন, হ্যাঁ 851 বাই 315 পিক্সেল। ঠিক আছে, ওকে, আমরা সাইজটা একেবারে ইনশিওর হয়ে গেলাম। তাহলে আমরা কি করব? এই ইমেজটা 851 বাই 315 আছে কিনা আমি জানি না, আর এক্স্যাক্টলি এই ইমেজ যদি আমি ফেসবুক কভার ফটোতে দিতে চাই, তাহলে আমার দেখা গেল বাড়তি অংশগুলোর জন্য মাশরুমটা হয়তো উপরে উঠে গেল বা নিচে চলে গেল। তো এটাকে আমি চাচ্ছি রিসাইজ করে একেবারে ফেসবুক কভার ফটোর সাইজ করে বাড়তি অংশ কেটে দিয়ে ফেসবুকে আমি কভার ফটো সেট আপ করবো। অলরাইট, তাহলে আমি ক্রপ টুল সিলেক্ট করলাম। ক্রপ টুল সিলেক্ট করার পরে এইবার আমি সরাসরি এই যে রেশিওর অপশনটি রয়েছে, এখানে আমি সাইজ দিতে পারবো। ওকে, তাহলে আমি এখানে দিলাম 851 পিএক্স। আমরা লিখে দিই, কনফিউশনের দরকার নেই, 315 পিএক্স। ওকে, দেখেন আমার বাড়তি অংশ সুন্দরভাবে উপরের থেকে নিচে থেকে কেটে গেল। আচ্ছা, এখন যদি আমি চাই, তাহলে আমি এটার মাঝখানে ধরে মুভ করে, আমি যদি মাশরুমটাকে আরেকটু অংশ রাখতে চাই, তাহলে আমি মুভ করে এটাকে মুভিং করতে পারবো। মুভিং করে আমার প্রয়োজনীয় এরিয়া রেখে আমরা অপশন বার থেকে টিক চিহ্ন তুলে দিয়ে ডিসিলেক্ট করে দেব। তাহলে দেখেন, এটা হচ্ছে আমার 851 বাই 315 রেশিওর একটি পিক্সেল, যেটা আমরা ক্রপ টুল ব্যবহার করে ইমেজটার বাড়তি অংশ কেটে দিয়ে একটি ফেসবুক কভার ফটো তৈরি করলাম। এইটাকে আমি এখন ফেসবুকে আপলোড করতে চাচ্ছি, তাহলে আমাকে অবশ্যই সেভ করতে হবে। তো আমরা চলে যাব ফাইল থেকে সেভ অ্যাজ। সেভ অ্যাজে গিয়ে আমি যেখানে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারে এসে তারপরে আমরা এখানে সেভ অ্যাজ টাইপ কি করতে চাচ্ছি? জেপিইজি। যেহেতু আমি ফেসবুক কভার ফটো দিব, তাহলে অবশ্যই আমাকে জেপিইজি মোডে সেভ করতে হবে। কিন্তু আমি যদি চাই যে না, এই ইমেজটার ওপরে আমি ভবিষ্যতে আরও কাজ করব, লাইটিং করব, কালার করব, যে কোনো কাজে আমার এই ইমেজটা প্রয়োজন হতে পারে, অথবা এই পাসপোর্ট সাইজ ফটোগুলো যে আমি তৈরি করেছি এগুলো ভবিষ্যতে আমার স্ট্রোক কালার চেঞ্জ করতে হতে পারে, অথবা আমার স্ট্রোক বাদ দিয়ে দিতে হতে পারে, নান করে দিতে হতে পারে, তো আমার পিএসডি ফাইলটাও প্রয়োজন আছে। তাহলে আমরা পিএসডি ফাইলটাও সেভ করে রাখতে পারবো, সাথে জেপিইজি সেভ করতে পারবো। তাহলে চলুন আমরা প্রথমে পাসপোর্ট স্ট্যাম্প সাইজের পিএসডি ফাইলটাকে সেভ করে আসি। ফাইল থেকে সেভ অ্যাজে চলে যাব। যাওয়ার পরে আমি যে ফোল্ডারে রাখতে চাচ্ছি নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে ফাইল নেম পাসপোর্ট ফটো থাকুক, সেভ অ্যাজ টাইপ পিএসডি। এবার আমরা এই ফাইলটাকে সেভ করে দিব। তো আমার পিএসডি ফাইলটা সেভ হয়ে গেল। এখন সেম ফাইলটাকে আমি চাচ্ছি জেপিইজি সেভ করব। ফাইল, সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ টাইপ, এইখান থেকে আমরা জেপিইজি মোড নিব। নেওয়ার পরে আমি যেই ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেখানে সিলেক্ট করে সেভ দিব। সেভের এইখানে অলওয়েজ আমরা একেবারে ফুল ড্র্যাগ করে ম্যাক্সিমাম করে দিব, তারপরে ওকে প্রেস করব। ওকে, তাহলে আমি ইমেজটা কোথায় সেভ করে আসলাম আমি একটু দেখে আসি আমার ইমেজটা সেভ হলো কিনা। এই যে দেখুন, আমার পাসপোর্ট সাইজ ফটোটি সেভ হয়ে গেল। কিন্তু আমরা প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই পিএসডি ফাইলটাকেই প্রিন্টে দিতে হবে। হ্যাঁ, জেপিজি ফাইলটা দেওয়া যাবে না। এটা জাস্ট আমরা জেপিজি কিভাবে সেভ করব আমরা এর আগের ক্লাসেও দেখেছি, এই ক্লাসেও একটু ক্লিয়ার হয়ে নিলাম। ওকে, পিএসডি ফাইলটা আমার কোথায় সেভ হয়েছে? এই যে দেখেন, এখানে সেভ হয়েছে। তো এখান থেকে আমি পিএসডি ফাইলটাকে যদি ওপেন করতে চাই, এই জায়গা থেকে কেটে দিব। পিএসডি ফাইলটা আমি ডাবল ক্লিক করলাম। দেখেন, যেভাবে আমি কাজ করে রেখেছিলাম ঠিক সেইভাবে এই ফাইলটি ওপেন হয়েছে। এখন আপনি প্রয়োজন মতো এডিট করতে পারবেন। অলরাইট, তাহলে আমরা সেভটা বুঝতে পারলাম। ফাইল থেকে সেভ অ্যাজ। এখন আমি যেই ফোল্ডারে সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটি সিলেক্ট করে ফাইল নেম আমি যদি এখানে এফবি কভার ফটো দিতে চাই, এফবি কভার ফটো দিলাম। সেভ অ্যাজ টাইপ দিব আমরা জেপিইজি। জেপিইজি দিব, এরপরে সেভ দিয়ে দেব।
তাহলে আমরা একটু দেখে আসি আমার ফটোটা সেভ হলো কিনা। এই যে দেখেন এফবি কভার ফটো নামে আমার একটি ফটো সেভ হয়ে গেছে। এখন এই ফাইলটাকে যদি আমি ফেসবুক কভার ফটোতে আপলোড করি, এক্স্যাক্টলি সেম রেশিও, কোনো ফেসবুক কভার ফটো আর আমার ফেসবুক কভার ফটো থেকে ক্রপ করতে হবে না, এক্স্যাক্টলি সেম রেশিও, এটা আমার ফেসবুকে আপলোড হয়ে যাবে। তাহলে আশা করি আমরা ক্রপ টুলের কাজ এবং ক্রপ টুল দিয়ে আমরা পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজ এবং ফেসবুক কভার ফটো ছবি কিভাবে তৈরি করতে হয় এতটুকু ক্লিয়ার হলাম। ওকে, তার পরবর্তী টুলস রয়েছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি? পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ হচ্ছে ইমেজের অ্যাঙ্গেল, অনেক সময় আমরা দেখি অনেক ইমেজের অ্যাঙ্গেলের ছবি রয়েছে। যেমন আমি একটি ইমেজ ওপেন করি, ধরেন এই ইমেজটা। আচ্ছা, এটা দেখেন পাসপোর্ট ইমেজটা একটু অ্যাঙ্গেলে রয়েছে, কিন্তু আমি চাচ্ছি এটাকে প্রিন্ট করব অথবা যে কোনো কাজে আমাকে এটা সোজা করতে হতে পারে। হ্যাঁ, আমাকে এটা একেবারে ফ্রন্ট সাইডে একেবারে সোজাসুজি করতে হতে পারে অ্যাঙ্গেল থেকে ছবিটাকে। তাহলে আমরা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেলের ইমেজ বা ইমেজের কোনো নির্দিষ্ট অংশ অ্যাঙ্গেলে রয়েছে সেটাকে আমরা একেবারে স্ট্রেট করতে পারি। কন্ট্রোল জে দিয়ে একটি কপি নিব, পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করে আমি যতটুকু জায়গাকে স্ট্রেট করতে চাচ্ছি আমি একটা ক্লিক করব, তার পরবর্তী এরিয়াতে আরেকটি ক্লিক করব, পরবর্তী এরিয়াতে একটি ক্লিক করব এবং লাস্ট এরিয়াতে একটি ক্লিক করব। ওকে, সিলেকশন হয়ে গেল। এখন আমি শুধু টিক চিহ্নটি তুলে দেব অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে আমার প্রয়োজনীয় যতটুকু এরিয়া সিলেক্ট করেছিলাম সেটা ক্রপ হয়ে সামনের দিকে চলে আসবে। এটা যে কোনো ক্ষেত্রে, এটা বিশেষ করে বিল্ডিং বা যে কোনো অ্যাঙ্গেলের ছবি আছে এই ধরনের কাজের প্রয়োজন হয় পার্সপেক্টিভ ক্রপ টুলটি। তাহলে আমরা ক্রপ টুল এবং পার্সপেক্টিভ ক্রপ টুল সম্পর্কে ভালোভাবে একটি ধারণা নিতে পেরেছি। অলরাইট, ওকে, আমাদের পরবর্তী টুলস হচ্ছে ফ্রেম টুল। ফ্রেম টুলের দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে স্কয়ার এবং একটি হচ্ছে রাউন্ড ইলিপ্টিক্যাল। আমরা স্কয়ার এবং রাউন্ড শেপের সাথে আগে থেকেই পরিচিত। তাহলে আমরা এই ফ্রেম টুলের মাধ্যমে কি করতে পারি? যেমন ধরেন আমি এখানে একটি ইমেজ ওপেন করব। আচ্ছা, আমরা আরেকটি জিনিস দেখি, আমরা এতদিন দেখেছি ফাইল থেকে নিউতে গিয়ে নিউ ডকুমেন্ট ওপেন করতে হয়, ওপেনে গিয়ে ইমেজ ওপেন করতে হয়, কিন্তু আমরা চাচ্ছি এই পেজের উপরে সেম ডকুমেন্টের উপরে আমার একটি ইমেজ ওপেন হবে, সেটাকে কি বলে? প্লেস। তাহলে আমরা কিভাবে করব? ফাইল থেকে প্লেসে চলে যাব, ফাইল থেকে প্লেস, দেখেন প্লেসে চলে যাব। এখন আমি আমার প্রয়োজনীয় ইমেজটাকে ওপেন করব। এই ফ্লাওয়ার ইমেজটা ওপেন করলাম, ফ্লাওয়ার ইমেজটাতে সিলেক্ট করে প্লেস করে দিব। আচ্ছা, আমার ফ্লাওয়ার ইমেজটা ওপেন হয়ে গেল। ওকে, এখন আমি চাচ্ছি এই যে ফ্লাওয়ার ইমেজের যে আশেপাশের এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো আমি রাখবো না। তো সেই ক্ষেত্রে আমরা ক্রপ টুলের কাজ দেখে এসেছি যে ক্রপ টুল দিয়ে আমি বাড়তি অংশকে কিভাবে ক্রপ করতে পারবো, কিন্তু আমরা তার পাশে যে একটি ফ্রেম টুল রয়েছে সেটি দিয়েও আমরা এই ইমেজটাকে ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারবো। তাহলে ফ্রেম টুল সিলেক্ট করব, ফ্রেম টুল দিয়ে আমার যতটুকু ইমেজ প্রয়োজন আমি ততটুকু ইমেজের ওপরে রেক্ট্যাঙ্গেল ভাবে ড্র্যাগ করব। দেখেন এখন আমার ইমেজটা এতটুকু ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। ক্রপ টুল করার প্রয়োজন হলো না, ক্রপ টুল দিয়ে ক্রপ করার প্রয়োজন হলো না, আমরা ফ্রেম টুল দিয়েও সেম একটি ক্রপ টুলের মতো প্রসেস করতে পারি। ওকে, ক্রপ টুল দিয়ে আমরা শুধুমাত্র স্কোয়ার শেপে ক্রপ করতে পেরেছি, কিন্তু ফ্রেম টুলে আমার দেখেন একটি ইলিপ্টিক্যালও রয়েছে। তো আমি চাচ্ছি এই ইমেজটিকে আমি আবার ওপেন করি অথবা যে কোনো একটি ইমেজকে আমি ওপেন করি। তো ফাইল থেকে আমরা প্লেসে চলে যাব, প্লেসে গিয়ে আমি আরেকটি ইমেজ ওপেন করলাম। অলরাইট, দেখেন এখানে কিন্তু সেম ফ্রেমের উপরে ইমেজটি ওপেন হচ্ছে। হ্যাঁ, না আমি চাচ্ছি সেম ফ্রেমের উপরে ইমেজটি ওপেন হবে না, আলাদাভাবে প্লেস হবে। তো যেহেতু আমি অলরেডি একটা কাজ এখানে করে ফেলেছি, তো এই পেজে আমি আর ওপেন করতে পারছি না, তাহলে আমি প্লেস করব না, আমরা ফাইল থেকে ওপেন করব যে ইমেজটি আমার প্রয়োজন। ফাইল থেকে ওপেনে চলে গেলাম, যাওয়ার পরে আমি আরেকটি ফ্লাওয়ার ইমেজ নিব, পাশে ওপেন হলো। এটাকে আমরা মুভ টুল সিলেক্ট করে আমি যেখানে কাজ করছিলাম সেখানে চলে আসব। ওকে, অপ্রয়োজনীয় ইমেজগুলো আপাতত কেটে দেই। আচ্ছা, এই যে এখানে হচ্ছে আমি একটা ইমেজকে রেক্ট্যাঙ্গেল ভাবে সিলেক্ট করলাম এবং আরেকটি ইমেজকে আমি ওপেন করে এখানে মুভ করে নিয়ে আসবো, সেটাকে আমি ইলিপ্টিক্যালে কাজ করব। তাহলে আমি চলে আসি, এখান থেকে আমরা মুভ করে নিয়ে আসলাম, এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম সিলেকশন করে আমি প্রয়োজন মতো ছোট করে দেই। এখন আমি চাচ্ছি এটা রেক্ট্যাঙ্গেল, একটা ইমেজকে আমি রেক্ট্যাঙ্গেলে
সিলেক্ট করেছি এবং আরেকটি ইমেজকে আমি চাচ্ছি ইলিপ্টিক্যালে সিলেক্ট করব। তাহলে ইলিপ্টিক্যাল টুল নিলাম, আমি আমার প্রয়োজন মতো ইমেজটিকে ড্র্যাগ করব। সিলেকশনটা কিন্তু রেক্ট্যাঙ্গেলে হয়েছে, প্রবলেম নাই, কিন্তু আমার শেপটা ইলিপ্টিক্যালে হবে। এইটা হচ্ছে আমাদের ফ্রেম টুল। ট্রান্সফর্ম সিলেকশনের যে কাজ করেছিলাম ঠিক সেমভাবে এই টুলসটাও কাজ করে। আচ্ছা, তাহলে আমরা ফ্রেম টুল দিয়ে কি বুঝলাম? ফ্রেম টুলের কাজ হলো যে কোনো ইমেজ বা অবজেক্টকে নির্দিষ্ট ফ্রেমের মধ্যে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটার দুইটা অপশন, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল এবং একটা হচ্ছে ইলিপ্টিক্যাল। তাহলে আমরা দেখলাম যে দুইটা ফটোকে আমরা কিভাবে একটা রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে অ্যাডজাস্ট করলাম, একটা ইলিপ্টিক্যাল শেপের মধ্যে অ্যাডজাস্ট করলাম। তাহলে ফ্রেম টুলের এই কাজটুকু আমরা বুঝতে পেরেছি। তারপরে রয়েছে আমাদের আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ কি? আইড্রপার টুলের কাজ হচ্ছে কালার পিক করা। দেখেন এখানে একটা ড্রপার রয়েছে, তো এটার কাজ হচ্ছে মূলত কালার পিক করা। এখন আমি কি কালার পিক করব, কেন পিক করব? ধরেন আমার প্রয়োজন হচ্ছে এইখানে যে দুইটা ইমেজ আছে, এই দুইটা ইমেজের একটা পিঙ্ক কালার আছে, একটা ইয়েলো কালার আছে। তো এই দুইটা কালার আমি যে কোনো একটা কাজের ক্ষেত্রে আমার প্রয়োজন হচ্ছে। এখন এই দুইটা কালার আমি কিভাবে পাবো, কোথায় পাবো? আমি কি এখানে কালার প্যানেল থেকে গিয়ে তারপরে একটা পিঙ্ক কালার চুজ করব, তারপরে হচ্ছে এই কালারটা বানাবো, এক্স্যাক্টলি সেম কালারটা আমার হচ্ছে কি না, ম্যাচিং হচ্ছে কি না, সেটা কিন্তু আমার নিশ্চয়তা নেই, আমি শিওর হতে পারতেছি না। সেমভাবে যদি আমি ইয়েলো কালারটা বানাতে চাই, সেটা কিন্তু আমি শিওর হতে পারবো না যে আমার এক্স্যাক্টলি সেম ইয়েলো কালারটা এটা হচ্ছে কিনা। তাহলে আমরা আইড্রপার টুলের মাধ্যমে সিলেক্ট করব। তাহলে আমরা এই পিঙ্ক কালারটা ফরগ্রাউন্ডে নিব। ফরগ্রাউন্ডে আমি সিলেক্ট করলাম, করার পরে আইড্রপার টুল সিলেক্ট করে আমি এই যে ফ্লাওয়ারের যেইখানের কালারটা আমার প্রয়োজন সেখানে একটি ক্লিক করব। দেখেন আমার ওই এক্স্যাক্টলি সেম কালার হয়ে গেছে, আমি ওকে দিব। আমার ফরগ্রাউন্ডে চলে আসছে। এটা চাইলে আমি ব্যাকগ্রাউন্ডেও করতে পারতাম, প্রবলেম নেই। এরপর আমি ইয়েলো কালারটাও চুজ করে নিব। তাহলে ইয়েলো কালারটা আমি ব্যাকগ্রাউন্ড ক্লিক করলাম, আইড্রপার টুল আমার সিলেক্ট করাই আছে। আমরা ইয়েলো কালারের যেই কালারটা আমার প্রয়োজন সেই কালারের উপর একটি ক্লিক করলাম, অটোমেটিকলি এই যে ফ্লাওয়ারের মধ্যে যতগুলো কালার আছে সেই কালারগুলো আমার এখানে সিলেক্ট করে দিচ্ছে। ওকে, ধরি আমার এই কালারটাই প্রয়োজন, তাহলে আমি এই কালারটা ওকে করে নিলাম। ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এবার আমি আমার প্রয়োজন মতো এই কালার দুইটা কি কাজে ব্যবহার করব, কেন আমার প্রয়োজন ছিল কালার দুইটা নেওয়ার, সেই কাজটা করতে পারি। যেমন আমি কোনো ব্যাকগ্রাউন্ডে দিতে পারি, অথবা কোনো কার্ড ডিজাইন করতেছি, যে কোনো কিছু ডিজাইন করতেছি, তখন আমার নির্দিষ্ট কোনো জায়গা থেকে কালার পিক করতে হয়। তো সেই কাজটা হচ্ছে আইড্রপার টুলের কাজ। ওকে, তারপর হচ্ছে কালার স্যাম্পলার টুল। এখন আইড্রপার টুল দিয়ে আমি কালার পিক করলাম, কিন্তু দেখা গেল যে আমার এই কালারের কোড আছে, প্রত্যেকটা কালারের একটি করে কোড আছে। তো এখন আমার এই কালার কোড দরকার, পরবর্তীতে আমার কাজ করার ক্ষেত্রে বা যে কোনো কারণে আমার একটি এই কালার কোড প্রয়োজন। তো আমরা কালার স্যাম্পলার টুল নিব, কালার উপর একটি ক্লিক করব। এই যে দেখেন নিচে আমার ইনফরমেশন নামে একটা পপ আপ মেনু ওপেন হয়েছে, এখানে আমার কালার কোড দিয়েছে। আমরা জানি আমাদের দুইটা কালার কোড, একটা প্রিন্ট মিডিয়া, একটা ইলেকট্রনিক মিডিয়া। তো প্রিন্ট মিডিয়ার জন্য আমার RGB, প্রিন্ট মিডিয়ার জন্য RGB কালারের কোড রয়েছে, দেখেন 254, 17 এবং 99। এই তিনটা কালার RGB কালারে যদি আমি সিলেক্ট করি তাহলে আমি এই পিঙ্ক কালারটা পাবো। এবং যদি আমি CMYK কালার বানাতে চাই তাহলে আমার দেখেন এই যে C হচ্ছে 0, তারপর হচ্ছে M হচ্ছে 98, Y হচ্ছে 41, K হচ্ছে 0। এই যে M আর Y এই দুইটা কালার মিলে আমার ইয়েলো কালারটা হয়েছে। তাহলে আমি এখানে চাইলে এই কালার কোডগুলো আমি নোট করে রাখতে পারি ভবিষ্যতে ব্যবহার করার জন্য। তাহলে কালার স্যাম্পলার টুলের কাজ আমরা বুঝতে পারলাম যে কালার কোড, দেখেন আমি যেখানে মুভ করব কালার কোডগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে আপনি প্রয়োজনীয় কালার কোড আমরা আমাদের কাজের ক্ষেত্রে কালার কোড নোট করে রাখতে পারি। অলরাইট, তারপরে হচ্ছে রুলার টুল। রুলার মানে হচ্ছে কি মেজারমেন্ট করা, মাপা, এটা তো আমরা জানি। তো রুলার টুলের কাজটাও সেম, এই যে পরিমাপ করা। ধরেন এই ইমেজটার এখান থেকে এতটুকুতে কতটুকু রয়েছে। ওকে, তাহলে আমরা রুলার টুল সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে আমার কতটুকু সাইজ রয়েছে সেটা আমরা এই যে অপশন বারে দেখতে পারবো। হ্যাঁ, এই যে ওয়াইড এবং হাইট, দেখেন আমি যেহেতু ওয়াইড নিয়েছি, হাইট 0, দেখেন ওয়াইডটা আমার মুভিং হচ্ছে, এই যে দেখেন ওয়াইড। ওকে, এই যে দেখেন, ঠিক আছে, এখান থেকে। তো আসলে এই এই টুলসগুলো আমাদের খুব একটা কাজে লাগে না। এই যে এখান থেকে আরেকটা টুলস কাজে লাগে, আইড্রপার, কালার স্যাম্পলার এবং নোট টুল। এই আইড্রপার হচ্ছে কালার পিক করার জন্য, কালার স্যাম্পলার হচ্ছে কালার কোড নেওয়ার জন্য, এবং নোট টুল হচ্ছে এই যে নোট করে আমি এখানে রাখতে পারি। যেমন আমি যে কালার কোডটা নিয়েছিলাম সেটাকে আমি নোট করব। নোট টুল সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, করার পরে আমার আরে কত ছিল, ধরেন আরে ছিল 256, 256, এবং জিতে কত ছিল, জি 256, এবং বিতে ছিল 256। ওকে, তাহলে এই নোট দিয়ে আমি এই কালার কোডগুলো নোট করে রাখতে পারি।
আমার এখান থেকে নোট করে রাখার পর আমি এটা কেটে দিব। নোটটা আমার এই জায়গাতে থাকবে, যে কোনো জায়গাতে আমি মুভ করে রাখতে পারি। পরবর্তীতে যখন আমি পিএইচডি ফাইলটা ওপেন করব, তখন সেমভাবে আমি এই নোট টুলটাকে ডাবল ক্লিক করলে ওপেন হবে। আমার কি নোট আমি করে রেখেছিলাম সেগুলো এখানে শো করবে। আমি প্রয়োজন মতো নোট দেখে কাজ করতে পারবো। তো এখান থেকে আমাদের মূলত আইড্রপার, কালার স্যাম্পলার এবং নোট টুল, এই ৩টা টুলস কাজে লাগে। আচ্ছা, তাহলে আমাদের আজকের ক্লাস ছিল ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল এবং ফ্রেম টুল। ফ্রেম টুলের ২টি অপশন রয়েছে এবং আমাদের আইড্রপার, কালার স্যাম্পলার এবং নোট টুল। আশা করি আজকের ক্লাস আমরা বুঝতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।